হবে P1 ইন্টু E1 হবে, তাই না? এখানে একটা মোমেন্ট অ্যাপ্লাই করতেছে, কারণ যেহেতু এক্সেন্ট্রিক লোড দিচ্ছি। সো এইখানে যে স্ট্রেস হবে, এই স্ট্রেসটা P1/A, এই কনসেন্ট্রিক লোডের মতো এখানে হচ্ছে একটা স্ট্রেস হবে এই লোডটার জন্য। P1 যেই সেন্টারে লোডটা আছে, এইটার সাথে আবার আরো একটা স্ট্রেস জেনারেট করবে, সেটা কি মোমেন্টের কারণে। সো মোমেন্টের কারণে আমরা জানি যে একদিকে টেনশন আর একদিকে হচ্ছে কি কম্প্রেশন জেনারেট করে, তাই না? সো এইখানে কম্প্রেশন স্ট্রেস কাজ করবে আর এইদিকে হচ্ছে টেনসাইল স্ট্রেস কাজ করবে। তাহলে দেখো, একই পরিমাণ লোড যদি আমি দেই, এইখানে স্ট্রেসের পরিমাণ কি বাড়তেছে না? এখানেও কম্প্রেশন স্ট্রেস, যেটা এটার ইকুয়াল, সাথে আরো এডিশনাল কিছু স্ট্রেস আসতেছে। তার মানে এই জায়গাতে স্ট্রেসের পরিমাণ আমি বেশি দিচ্ছি। তো যেহেতু স্ট্রেস বেশি দিচ্ছি, স্বাভাবিকভাবে এটা আগে ফেল করবে। সো এইখানে 1 কিলো নিউটন লোড দিলে যা স্ট্রেস আসবে, এইখানে 1 কিলো নিউটন লোড দিলে তার চেয়ে বেশি স্ট্রেস আসবে। সো এইটা আসলে আর্লি ফেল করবে, সেই কারণে এটার ক্যাপাসিটি জেনারেলি হচ্ছে কম হবে। তো এই সাইডটা তো আমরা বুঝলাম যে কম্প্রেশন প্লাস কম্প্রেশন, এটাও একটা কম্প্রেশন হবে। সো এটার সামেশন যদি আমি চিন্তা করি, সামেশনটা কিরকম হতে পারে? সামেশনটা হতে পারে যে এইদিকে হচ্ছে বড় একটা কম্প্রেশন হবে, আর এইদিকে কম্প্রেশন মাইনাস হচ্ছিল টেনশন, দুই ধরনের স্ট্রেসের যোগফল। তো এটা এমনও হতে পারে যে কম্প্রেশন মাইনাস টেনশন মিলে হচ্ছিল কি একটা ছোট কম্প্রেশন হবে, অথবা এমনও হতে পারে যে এইদিকে কম্প্রেশন থাকবে কিন্তু এইদিকে কম্প্রেশন মাইনাস টেনশন ইকুয়াল টু কি হবে? টেনশন। সো এটা দুইটা জিনিসই হতে পারে। আমি কি বোঝাতে পারছি? তাহলে এই যে ফিলোসফিটা, এই ফিলোসফিটাকে আমাদের একটু আপগ্রেড করতে হবে আমাদের কলাম ডিজাইনের জন্য। এখন আমরা হচ্ছে পরের স্লাইডে চলে যাই। এইখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা জেনারেলি বলি হচ্ছিল যে কোনো একটা কলামের মোমেন্ট এবং লোডের ইন্টারাকশন ডায়াগ্রাম। এটা আসলে কি বোঝায় সেটা আমি আগে বোঝার চেষ্টা করি। তো ওয়াই এক্সিস যেটা আছে, ওয়াই এক্সিসটা আমাকে আসলে দেখাচ্ছে হলো যে আমার এক্সিয়াল ক্যাপাসিটি কত। এটা হচ্ছে PN, এক্সিয়াল ক্যাপাসিটি। আর যেটা এক্স এক্সিস হরাইজন্টাল, এটা দেখাচ্ছিল M0, মোমেন্ট ক্যাপাসিটি। তো আমি একটু একটু করে আসি। তো আমার প্রথমে যদি আমি চিন্তা করি যে এই যে লোডের নোটেশনটা দেওয়া আছে, কলামের সেন্টার থেকে আমি ডিস্টেন্স দূরে আসলে লোডটা দিব। তাহলে হচ্ছে কি M/P। আমরা একটু আগে যেটা করলাম যে এখানে একটা লোড আর এখানে হচ্ছে একটা মোমেন্ট আসে, তাহলে মোমেন্টের ভ্যালুটা কত হয়? লোড হয় হচ্ছিল P, আর মোমেন্টের ভ্যালু হয় কি? P/E। তাহলে দেখো, এটা হচ্ছে মোমেন্ট। তাহলে মোমেন্ট ডিভাইডেড লোড যদি করো, এটা আসলে ইকসেন্ট্রিসিটিটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমি একটা নির্দিষ্ট পরিমাণ লোড অ্যাপ্লাই করতেছি কোথায়? ডিস্টেন্স দূরে। আমার সেন্টার থেকে হচ্ছিল ডিস্টেন্স দূরে আমি একটা হচ্ছিল কি বলে লোড অ্যাপ্লাই করতেছি। এই পুরো সিনারিওটাকে আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমি প্রথমে চিন্তা করি যে আমার ইকসেন্ট্রিসিটির ভ্যালু হচ্ছে হলো 0। তাহলে ইকসেন্ট্রিসিটি জিরোর অর্থ কি? কনসেন্ট্রিক। তাহলে এইখানে তার ক্যাপাসিটি হচ্ছে P0। আচ্ছা, এখন আমি যদি এই ইকসেন্ট্রিসিটির ভ্যালুটা কিছুটা বাড়ায় দিই, ধীরে 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 কিছুটা করে বাড়াই, তাহলে আসলে কি হবে? দেখা যাবে যে আমি যদি একটা স্মল ইকসেন্ট্রিসিটি দেই, তার এক্সিয়াল লোড ক্যাপাসিটি ফর এক্সাম্পল আমি এখানে 100 বললাম, দেখা যাবে যে তার এক্সিয়াল ক্যাপাসিটিটা কিছু কমে যাবে, হয়তো বা 90-র মতো হবে, জাস্ট এক্সাম্পল হিসাবে। আমি যদি আরো এক্সেন্ট্রিসিটি বাড়াই, তাহলে দেখা যাবে হয়তো বা একটা সময় তার ভ্যালু হচ্ছিল 70 আসবে। এইভাবে দেখা যাচ্ছে যে আমি ইকসেন্ট্রিসিটি যত বাড়াইতে থাকবো, আর কিন্তু এক্সিয়াল ক্যাপাসিটি কমতে থাকবে, যেটা আমরা গত
স্লাইডে ব্যাখ্যা করে আসলাম। তো এইভাবে যদি আমি ইকসেন্ট্রিসিটি বাড়াইতে থাকি, আমি এরকম একটা গ্রাফ পাবো আসলে। যে 5টা যে ডট দিলাম, এই ডটগুলো দিয়ে আমি যা পাচ্ছি মোটামুটি একটা গ্রাফ পাবো। এই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে হলো লোড মোমেন্ট ইন্টারাকশন ডায়াগ্রাম। তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইন্টারাকশন ডায়াগ্রামটাকে কিভাবে ডিরাইভ করবো আমরা, সেটা দেখতে হবে। তো আমরা দেখো এটাকে যদি এখন থিওরিটিক্যালি আরেকটু ভেতরে ঢুকি ধীরে ধীরে, প্রথম যে পয়েন্টটা আছে, প্রথম পয়েন্টটা আমরা নিজেরা বুঝি যে এটা আসলে কি পিওর এক্সিয়াল কম্প্রেশন ফেলিওর। তাহলে পিওর এক্সিয়াল কম্প্রেশন ফেলিওরের ক্ষেত্রে দেখা যাবে যে আমার কনক্রিট যেটা আছে, কনক্রিটটা হচ্ছে হলো ফেল করবে। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে পি নট হবে, ই ইকুয়াল টু হচ্ছে কত, 0। এটা হচ্ছে একদম পিওর এক্সিয়াল কম্প্রেশন ফেলিওর। নেক্সট আমি যদি চিন্তা করি যে আমি কিছুটা এক্সেন্ট্রিসিটি অ্যাড করছি, অল্প, আমি এই পয়েন্টটাকে ফোকাস করতে যাচ্ছি যে আমি নির্দিষ্ট অল্প পরিমাণ এক্সেন্ট্রিসিটি দিচ্ছি। একটু আগে আমরা যেটা ডিসকাস করলাম যে এই কন্ডিশনে তার কিছুটা কম্প্রেশন সাইডের স্ট্রেস বাড়বে এবং টেনশন সাইডের স্ট্রেস কিছুটা হয়তো বা কমবে। তো আমি যদি নেক্সট আগে চিন্তা করি, এরকম কিছু একটা আসবে যে কম্প্রেশন সাইড যেটা আছে, কম্প্রেশন সাইডের স্ট্রেস কিছুটা বাড়বে আগের থেকে, আর টেনশন সাইডের স্ট্রেস আইদার কম্প্রেসিভ হবে অথবা টেনসাইল হবে, ডিপেন্ডিং অন দা ইকসেন্ট্রিসিটি। তো এখন এই জায়গাটাতে ফেইলিওরটা কেমন হবে? ফেইলিওরটা বলতেছি আমরা যে কনক্রিট ক্রাশিং দিয়ে ফেইলিওরটা হবে, কনক্রিটের ক্রাশিং দিয়ে। তো যেটা আমরা হচ্ছে একটু আগে কি বলে এটা, যে ভিডিওটা দেখলাম, ভিডিওতেও দেখছি, কিন্তু আমরা কি হয় কনক্রিট ক্রাশিং দিয়ে আসলে ফেইলিওরটা হয়েছে। আর স্টিল যেটা আছে, স্টিল ইল্ডিং এর থেকে কম পরিমাণ কি করবে, স্ট্রেইন দিবে, বা সেটা কম্প্রেশনও থাকতে পারে অথবা হচ্ছে টেনশনও থাকতে পারে, বাট স্ট্রেইনের ভ্যালুটা ইল্ডিং এর চেয়ে কম হবে। তো এই ধরনের ফেইলিওর গুলাকে আমরা জেনারেলি বলি হচ্ছে কম্প্রেশন ফেইলিওর, কারণ স্টিল ফেল করতেছে না। এবং আমরা 3-1 এই জিনিসটা পড়ে আসছি যে কম্প্রেশন ফেইলিওরে স্টিল ইল্ড করবে না, শুধুমাত্র হচ্ছে আমার কনক্রিট যেটা আছে, কনক্রিট হচ্ছে ফেল করবে। ওকে, তো এখন আমি যদি ধরো এইখানে সেকেন্ড পয়েন্টটা চিন্তা করছি, আমি ধীরে ধীরে আসলে যদি ডান দিকে আসতে থাকি আমার আসলে ইকসেন্ট্রিসিটি আরো বাড়বে। তো ইকসেন্ট্রিসিটি বাড়লে একটা সময় যেটা দেখা যাবে যে আমার এই যে স্টিলের যে স্ট্রেইনটা আছে, স্টিলের স্ট্রেইন আরো বাড়তে থাকবে, কারণ আমি যত ইকসেন্ট্রিসিটি বাড়াইতে থাকবো আমার আসলে টেনশনের পরিমাণ বাড়তে থাকবে স্বাভাবিকভাবে। এই যে স্টিলটা সেকেন্ড ফেজে ইল্ড করে নাই, এটা আসলে পরবর্তীতে একটা সময় যে আসলে ইল্ড করবে। তো পরবর্তী ফেজটা যদি আমি দেখি, এই দুইটা হচ্ছে হতে পারে প্রবাবল। থার্ড স্টেপে যদি আমি যাই, থার্ড স্টেপে যে আমি দেখব যে আমার আসলে এমন একটা পয়েন্ট পাবো যেখানে আসলে কনক্রিট ফেল করবে, সাথে সাথে স্টিলও ইল্ড করবে। তাহলে কনক্রিট হচ্ছিল 0.003-তে যাবে, আর আমার স্টিল হচ্ছিল ইল্ডিং এ যাবে। তো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে আমরা 3-1-এ পড়ে আসলাম, এটাকে আমরা বলি হচ্ছিল ব্যালেন্স কন্ডিশন। যে কোনো একটা সেকশন এট এ টাইম যখন কনক্রিট এবং স্টিল দুইটাই ফেল করে, এটাকে আমরা বলি হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। তো এই যে ব্যালেন্স কন্ডিশনটা, এই ব্যালেন্স কন্ডিশনটা আসলে এই পয়েন্টটা। আচ্ছা, তো এইখানে আসলে একটা আসলে ডিমার্কেশন লাইন চলে আসে। এর আগ পর্যন্ত দেখো মেইনলি হচ্ছে কনক্রিট গুলাই ফেল করতেছিল, 0.003-তে যাচ্ছিল, স্টিল কিন্তু আসলে ইল্ড করে নাই। এই ফার্স্ট টাইম যখন আমি এই ব্যালেন্স কন্ডিশনে আসতেছি, সো ব্যালেন্স কন্ডিশনে আসে আমার স্টিল হচ্ছে জাস্ট ইল্ড করে গেছে। তো এই যে ইকসেন্ট্রিসিটি, এই ইকসেন্ট্রিসিটিটাকে আমি বলতেছি হচ্ছে ব্যালেন্স কন্ডিশনের ইকসেন্ট্রিসিটি। ফার্দার আমি যদি আরো এক্সেন্ট্রিসিটি বাড়াই তাহলে কি হবে?
তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি যদি ইকসেন্ট্রিসিটি আরো বাড়াইতে থাকি, আমার পরের দিকে যে যেটা হবে যে কনক্রিট ফেল করবে, কিন্তু স্টিলের যে স্ট্রেইন আছে সেটা অ্যাপসাইলন ওয়াই থেকে আরো বাড়বে। তার মানে স্টিল স্ট্রেসড হবে, ধীরে ধীরে স্টিলকে টেনে লম্বা করা যাচ্ছে। তাহলে এই কন্ডিশনটাকে আমরা 3-1-এ যেটা পড়ে আসছিলাম, যে রিইনফোর্সমেন্টের ফেইলিওর, যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছিল কি টেনশন ফেইলিওর, সেটা হচ্ছিল টেনশন ফেইলিওর। সো এই ধরনের ফেইলিওর গুলো আমরা যদি মোটামুটি বড় ইকসেন্ট্রিসিটি প্রোভাইড করতে পারি, সেই ক্ষেত্রে আসলে অ্যাচিভ করতে পারবো, যেমন একটা বিমের ক্ষেত্রে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে হলো যে ইকসেন্ট্রিসিটি, সেই ইকসেন্ট্রিসিটিটা ডেফিনেটলি ই বি এর থেকে বড় হবে, এটাকে আমরা ই2 বললাম আর কি জাস্ট। আচ্ছা, এখন যদি তুমি চিন্তা করো যে না, এর চেয়েও বেশি আসলে আমি ইকসেন্ট্রিসিটি দিতে চাই, হ্যাঁ দেওয়া সম্ভব। ইকসেন্ট্রিসিটিটাকে আমরা ইনফাইনাইট বলতে পারি, যে ইনফাইনাইট পরিমাণ ইকসেন্ট্রিসিটি আমি এখানে প্রোভাইড করব। সো ইনফাইনাইট পরিমাণ ইকসেন্ট্রিসিটি দেওয়াটা আসলে কি একটা পিওর ফ্লেক্সারাল ফেলিওর। ঠিক আছে? এবং পিওর ফ্লেক্সারাল ফেলিওর যখন হবে, তখন আমি আসলে তার এক্সিয়াল কোনো ক্যাপাসিটি আর দরকার নাই, শুধুমাত্র মোমেন্ট ক্যালকুলেট করব। তার মানে যখন ইকসেন্ট্রিসিটি ইকুয়াল টু ইনফাইনাইট হবে, তখন তার আসলে এক্সিয়াল কোনো ক্যাপাসিটি থাকবে না, অলমোস্ট জিরো থাকবে। দেখা যাবে তার মোমেন্ট ক্যাপাসিটি শুরু থাকবে। তো এইভাবে করে আমি আসলে পুরো ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামটাকে ড্র করতে পারি। তো এখন খুব ভালো করে জায়গাটা বোঝা উচিত যে এই যে ডিমার্কেশন লাইনটা আছে, যদি এই লাইনের নিচে থাকি আমরা আসলে টেনশন ফেলিওর রেঞ্জে থাকি, আর এই লাইনের উপরে যদি থাকে সেটাকে আমরা কম্প্রেশন ফেলিওর রিজন বলি। এবং আমরা জেনারেলি কলাম যেগুলো আছে, কলাম হচ্ছে হলো এই রেঞ্জে ডিজাইন করি, এই কম্প্রেশন ফেলিওর জোনে। আর আমরা 3-1-এ যখন পড়াশোনা করে আসছি, আমরা বিম গুলাকে আসলে এই রেঞ্জে ডিজাইন করে আসছি। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আমি এখানে একটু পজ দেই, কারোর যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে আমাকে বলো। একটু কথাবার্তা বলতে হবে। হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো না বুঝো নাই, যেটা ওকে আমাকে বলো। যদি না বুঝে থাকো, কোথায় বুঝো নাই সেটা বলো। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি তোমরা বুঝছো, এবং বাকিটা তোমরা বলতে পারবো। এখন আমাদের আসলে এই যে পার্টিকুলার একটা ডায়াগ্রাম আমরা ড্র করলাম, এই ডায়াগ্রামটার আসলে দরকার কি, এটা আমাদের একটু বুঝতে হবে। তো আমরা গতদিন পর্যন্ত যখন ক্যাপাসিটি বের করছি যে কোনো একটা কলামের, আমরা হয়তো বা তার শুধু এক্সিয়াল ক্যাপাসিটিটা বের করছি, তাই না? তাহলে আমি ধরে নিলাম, যেটা একটু আগে এক্সাম্পল বললাম, যে একটা জিনিসের এক্সিয়াল ক্যাপাসিটি হচ্ছিল 100। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে আমি ওই কলামটার উপরে 50 কিলো নিউটন লোড দিব, তো ওই কলামটা কি ওকে না নট ওকে, মানে এডিকুয়েট আর নট এডিকুয়েট? তার ক্যাপাসিটি হচ্ছে হলো 100, আমি তার উপরে লোড অ্যাপ্লাই করছি হচ্ছিল কত, 50। তাহলে এই পার্টিকুলার কলামটা কি এডিকুয়েট নাকি নট এডিকুয়েট? অ্যাডিকুয়েট হবে স্যার। আচ্ছা, তাহলে এখন তুমি যদি বলো যে এডিকুয়েট হবে, তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো আমি এই পার্টিকুলার ডায়াগ্রামটাতে দেখতে পারি যে আসলে কলামটা কি ইকসেন্ট্রিসিটি আছে না নাই। আমি বলছি এক্সিয়াল কলাম বা গ্র্যাভিটি কলাম, তাহলে তুমি এখানে একটা ভ্যালু লিখতে পারো যে এখানে 50। আচ্ছা, তার মানে এই কলামটা হচ্ছিল এডিকুয়েট। আচ্ছা, এখন আমি যদি তোমাকে এই ডায়াগ্রামটা দিয়ে দিই পুরোপুরি,
যে ডায়াগ্রামটা আমার ড্র করা আছে, এই জায়গাতে হয়তো বা তার ক্যাপাসিটি হচ্ছিল 80 বা 90 বা সামথিং। এখন আমি যদি বলি যে তার ভেতরে একটা ইকসেন্ট্রিসিটি আছে, যে কলামটা আমি এখন তোমাকে অ্যানালাইসিস করতে বলতেছি সেখানে একটা ইকসেন্ট্রিসিটি আছে। সো আমি যদি বলি যে তার উপরে মোমেন্ট এক্সিয়াল লোড দেওয়া আছে হচ্ছিল 90, কত বলা আছে 90, তাহলে এটা কি এডিকুয়েট হবে না ইনএডিকুয়েট হবে? একটা নির্দিষ্ট এক্সেন্ট্রিসিটি দেওয়া আছে, সেটা হচ্ছে না, ধরো ই ইকুয়াল টু তোমার জানা আছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে তার ক্যাপাসিটি আসলে নিতে পারে সে কত 80, কিন্তু আমি তাকে লোড দিব হচ্ছিল 90, তার মানে এটা ডেফিনেটলি হচ্ছে কি ইনএডিকুয়েট হবে। তো এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছিল যে এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা কিন্তু ইন্ডিকেট করতেছে আমার একটা পার্টিকুলার কিসের কলামের ক্যাপাসিটি কত, বিভিন্ন ইকসেন্ট্রিসিটি রেঞ্জে তার ক্যাপাসিটি কত, বা ক্যাপাসিটি কার্ভের মতো। সো যদি কোনো একটা পার্টিকুলার লোড দেওয়ার পরে সেটা উইদিন দা গ্রাফ থাকে, এই গ্রাফের ভেতরে যদি পয়েন্টটা পড়ে তাহলে আমি তাকে এডিকুয়েট বলতে পারবো। আর যদি গ্রাফ থেকে বাইরে থাকে পয়েন্টটা, সেটাকে আমি বলবো যে এটা আসলে এডিকুয়েট না। আমি যেটা বললাম যে ধরো 90 এর জায়গায় আমি বললাম যে তার মধ্যে 50 কিপ বা 50 কিলো নিউটন লোডই আমি দিচ্ছি উইথ ইকসেন্ট্রিসিটি, ধরো কথার কথা যে আহ, আমি জাস্ট 2 ধরলাম, 2 ইউনিট ধরলাম, তাহলে এটার মধ্যে মোমেন্ট আসলে কত আসবে 50 × 2, তাই না? মোমেন্ট ইকুয়াল টু কি পি ইন্টু ই, তাহলে 100 পরিমাণ হচ্ছিল মোমেন্ট আসবে। তাহলে আমি যদি দেখি যে আমার 50 হচ্ছিল লোড আর এইদিকের মোমেন্ট হচ্ছিল, ধরো জাস্ট একটা ভ্যালু আমি ধরলাম যে 100, 50 × 2 হচ্ছিল 100। তো যদি এই পয়েন্টটা এই গ্রাফের ভেতরে পড়ে তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি যে আসলে কি আমার এই যে পার্টিকুলার লোড এবং মোমেন্ট আমি দিচ্ছি, এই লোড এবং মোমেন্টের জন্য আমার এই কলামটা সেফ। তো তোমরা 3-2 তে পড়ো এখন, ইটার্স করতেছো। সো তোমাদের ইটার্স এর লাস্টের দিকে এরকম কিছু ডিজাইন আসবে যেখানে তোমাদের এডিকুয়েসি চেক করতে হবে যে কলামগুলো আসলে ডিজাইন যে করতেছো এটা আসলে এডিকুয়েট কিনা। তো তোমাদের এডিকুয়েসি চেকটা তোমরা এই জিনিস দিয়ে করতে পারবে। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? তোমাদের একটু কথাবার্তা বলতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ আমি বুঝতেছি না যে তোমরা আসলে ক্লাস বুঝতেছো কি বুঝতেছো না। এটা টপিক হিসাবে খুব একটা সহজ টপিক না, তো তোমরা ক্লাস করো নাই সেই হিসাবে আমি অনলাইনে নিচ্ছি। সো এখন যদি এখানে মনোযোগ না দাও তাহলে কিচ্ছু বুঝবা না। এই অঙ্ক আমি একটাই করাবো, সেকেন্ড টাইম আমি আর ক্লাসে এটা করানোর কোনো সুযোগ নেই। যাই হোক, তো এখন আমাদের আসলে যে কাজটা করতে হবে, যে কোনো একটা কলামের ডিজাইনের জন্য এই পুরো ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি ড্র করতে হবে। তো এই ডায়াগ্রামটা ড্র করতে গেলে আসলে বুঝতেই পারতেছো যে আহ এতগুলা পয়েন্ট আমাকে বের করা টাফ। 1 2 3 করে আমি হাজার হাজার পয়েন্ট নিয়ে আসলে করতে পারি। আমরা এখানে একাডেমিকের ক্ষেত্রে আমি যে 5টা পয়েন্ট দিয়ে রাখছি, আমরা মোটামুটি 5টা পয়েন্ট বের করব। কি কি? একটা হচ্ছিল পিওর এক্সিয়াল ক্যাপাসিটি, যেটা আমরা অলরেডি বের করতে পারি। আমরা পিওর হচ্ছে হলো মোমেন্ট ক্যাপাসিটিও বের করতে পারবো। আমরা ব্যালেন্স কন্ডিশনে হচ্ছিল ক্যাপাসিটি বের করতে হয়তো বা পারবো শিখে নিলে। আচ্ছা, আর 2টা পয়েন্ট লাগবে। এই 2টা পয়েন্টের একটা পয়েন্ট আমরা নিব হচ্ছিল কি কম্প্রেশন ফেলিওর রেঞ্জে, আর একটা হচ্ছিল টেনশন ফেলিওর রেঞ্জ। এই টোটাল 5টা পয়েন্ট দিয়ে আমরা হচ্ছে হলো ইন্টারাকশন ডায়াগ্রামটা টেন্টেটিভলি ড্র করবো। এটা যে একজ্যাক্ট হবে জিনিসটা এরকম না। যদি আমি হাজার হাজার পয়েন্ট নিতে পারি সবচেয়ে ভালো হবে, যেটা তোমাদের ইট্যাব সফটওয়্যার করে দিতে পারবে। ঠিক আছে, তো আমরা এখন ধীরে ধীরে একটু যাই আর একটু থিওরিটিক্যালি। সো এখন আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছিল যে কিভাবে আমি আসলে এই জিনিসটাকে অ্যানালাইসিস করব। যে আমার তো এক্সিয়াল কম্প্রেসিভ ক্যাপাসিটি লাগবে, যেটা আগে দেখে আসলাম যে পিওর বেন্ডিং ক্যাপাসিটি লাগবে, সবকিছু লাগবে, তাই না? তো এই জিনিসগুলোকে আসলে কিভাবে আমি অ্যাকোমোডেট করব। তো দেখা যাবে যে আমি আসলে কিছু কিছু জিনিস জানি যেগুলো আমরা 3-1
সেখানেও শিখে আসছি। এইবার যখন হচ্ছিল তোমার এক্সিয়াল ক্যাপাসিটি এতদিন ক্যালকুলেট করলাম, দেখে আসছি। তো সেগুলোকে একটু ওভারঅল হচ্ছিল দেখি যে কিভাবে বের করা যায়। সো ফার্স্টেই আমার হচ্ছিল নোটেশনে কিছু চেঞ্জ আসবে। ফার্স্ট আমরা যদি এক্সিয়াল কম্প্রেসিভ ফেলিওর চিন্তা করি, তার মানে এক্সিয়াল ক্যাপাসিটি অফ এ কলাম, সেটা আমরা গতদিন বের করে আসছি। কি ছিল? 0.85 এফসি প্রাইম এসসি প্লাস এএস এফ ওয়াই, এরকম একটা ফর্মুলা আমরা গতদিন দেখছি, যে জাস্ট হলো একটা কম্প্রেশন ক্যাপাসিটি কত হয়। তো আমরা প্রথমে নোটেশনে চেঞ্জটা আনি, কি করি দেখি। আমার এখানে যখন একটা কলাম থাকে, যেটাকে আমি গ্র্যাভিটি লোড হিসাবে চিন্তা করি, ধরো 4টা রিইনফোর্সমেন্ট আছে ফর এক্সাম্পল। আমরা যেটা করছিলাম যে ইকুয়েশনটা কিভাবে লিখছিলাম, 0.85, তারপরে হচ্ছিল তোমার এফসি প্রাইম, আর হচ্ছিল এসি, তাই না? এটার সাথে হচ্ছিল কনক্রিট এরিয়া, আর প্লাস আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছিল যে এএস এফ ওয়াই, এএস এবং হচ্ছিল এফ ওয়াই, এইটা হচ্ছিল তার ওভারঅল ক্যাপাসিটি। এইটার সাথে আরো দুইটা ফ্যাক্টর ছিল, অ্যাক্সিডেন্টাল এক্সেন্ট্রিসিটি এবং স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর 0.65। তো এখন এই জায়গাটাতে ভালো করে দেখো, এখানে স্টিল বলতে আমরা আসলে কি বুঝাইছি। স্টিল বলতে আমরা টোটাল স্টিলটাকে বুঝাইছি, কারণ যখন একটা এক্সিয়াল লোড আসে, পিওর এক্সিয়াল লোড, সেটা আসলে সবগুলা রিইনফোর্সমেন্টকে কি এসে কম্প্রেশনে রাখে। তো এটা আসলে টোটাল কম্প্রেশন স্টিল হিসেবেই চিন্তা করতেছিলাম। তো এখন সিনারিও একটু ভিন্ন। আমার এই সিনারিওতে এখন যখন আমি অ্যানালাইসিস করব, তখন এখানে মোমেন্ট আসবে, যেহেতু আমি ইকসেন্ট্রিক লোড দিচ্ছি। তার মানে আমার একটা থাকবে হচ্ছিল কি কম্প্রেশন সাইড, একটা থাকবে হচ্ছিল টেনশন সাইড। সো আমরা স্টিলের ডেফিনেশনটাকে একটু চেঞ্জ করি। যেটা টেনশন স্টিল সেটাকে আমি শুধু বলবো হচ্ছিল এএস, আর যেটা কম্প্রেশন স্টিল সেটাকে আমি বলবো হচ্ছিল এএস প্রাইম। সো এখানে 3টা থাকতে পারে, 2টা থাকতে পারে, যাই থাকুক না কেন, ডেফিনেশন হচ্ছিল এএস হচ্ছিল টেনশন স্টিল, এএস প্রাইম হচ্ছিল কম্প্রেশন স্টিল। তাহলে আমরা এখন ইকুয়েশনটাকে যদি একটু বোঝার চেষ্টা করি, 0.85 এফসি প্রাইম ইন্টু কি এজি গ্রস এরিয়া প্লাস, এটা আমি এখন কম্প্রেশন ফেলিওর ধরতেছি, তার মানে এএস প্রাইম এফ ওয়াই আর হচ্ছে হলো এএস এফ ওয়াই। এই টেনশন স্টিলটা কিসে থাকবে? কম্প্রেশনে থাকবে, এটাও কম্প্রেশনে থাকবে, যেহেতু আমি এক্সিয়াল ক্যাপাসিটি বের করতেছি। তো আমি এই দুইটাকে কি করলাম, প্লাস করে তাদের ক্যাপাসিটি দুইটা অ্যাড করলাম। সো আলটিমেটলি এইটা যেই কথা, এইটা কিন্তু একই কথা। আগের বার আমি দুইটাকে মিলে এস ধরছিলাম, এবার এস প্রাইম আর এস এফ ওয়াই কমন যদি নাও, তাহলে এস প্লাস এস প্রাইম মিলে ওই একই ইকুয়েশনই দাঁড়াবে। তো আমরা এই জিনিসটা কেন করলাম, কারণ আমার যখন মোমেন্ট বের করতে যাবো একটু পরে, দেখা যাবে যে মোমেন্টের ক্ষেত্রে আলাদা করে আমাকে এটা বের করে দিতে হবে, আদারওয়াইজ মোমেন্ট বের করতে পারবো না। তাহলে আমরা এই জায়গাতে এই জায়গাটুকু ভিন্নতা দেখতেছি, আরেকটা জায়গায় ভিন্নতা দেখতে পাই, সেটা কোথায়? এজি। আমরা যখন এইখানে ক্যালকুলেট করছিলাম, আমরা এখানে কনক্রিটের এরিয়াটা চিন্তা করছিলাম, তাই না? এসি কনক্রিট এরিয়া, তো এখানে বলতেছে এজি। এটা খুব একটা সমস্যা না, এটাকে তুমি কনক্রিট এরিয়া হিসেবে যদি চিন্তা করো খুব একটা সমস্যা নাই, কারণ স্টিলের এরিয়া থাকে জাস্ট 2 থেকে 3%, আর 97% কি থাকে? কনক্রিট থাকে। তো 97% আর 100%-এর মধ্যে খুব একটা পার্থক্য হবে না। সো এজি এর যে ভ্যালু আর এসি এর যে ভ্যালু, এর মধ্যে ধরো 2-3% ডিফারেন্স থাকবে। সো এটা সিম্পলিফাইড হিসাবে অ্যালাউবল, যে তুমি ছিল কি করবা, গ্রস এরিয়া ধরবা। তো আলটিমেটলি আমার যদি কোনো একটা কলাম দেওয়া থাকে, তার এক্সিয়াল ক্যাপাসিটি আমি এই ফর্মুলাটা দিয়ে বের করতে পারি। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছিল যে আমরা এই প্রসিডিউরটা যদি বুঝে থাকি, আমরা এখন চেষ্টা করবো যে আমাদের মোমেন্টের ইকুয়েশনটাকে বের করা। তো মোমেন্টের ইকুয়েশনটা বের করার ক্ষেত্রে আমাদের যেটা হবে,
যে আমাদের যেহেতু টেনশন স্টিল এবং কম্প্রেশন স্টিল দুইটা জিনিসই আছে, আমাদের এটা আসলে একটা কি ডাবলি রিইনফোর্স বিমের মতো কাজ করবে না? টেনশন এন্ড কম্প্রেশন বোথ স্টিল আছে, মানে আমাদের এই টোটাল জিনিসটাকে একটা সাজাইতে হবে ডাবলি রিইনফোর্স বিমের মতো। সেটাকে আমি একটু ধীরে ধীরে দেখি যে আমার এই যে কলামটা আছে, এই কলামটাতে আমি একটা নির্দিষ্ট এক্সেন্ট্রিসিটিক লোড দিচ্ছি ই, এবং এখানে একটা পিএন লোড দিচ্ছি, এক্সেন্ট্রিক লোড। এখন এটার যদি ক্রস সেকশন নেই, ক্রস সেকশনে তার স্ট্রেইন ডায়াগ্রামটা হবে এরকম। মানে এই স্ট্রেইন ডায়াগ্রামের কম্পোনেন্ট গুলো আমরা একটু দেখি। তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে হলো আমার কম্প্রেশন সাইড, এটা হচ্ছে হলো কি টেনশন সাইড, যেহেতু আমি এইদিকে হচ্ছে হলো লোড অ্যাপ্লাই করছি। তো কম্প্রেশন সাইডে তার যে স্ট্রেইনের ভ্যালুটা হবে সেটাকে আমরা জেনারেলি বলি হচ্ছে কি এপসাইলন ইউ। এপসাইলন ইউ কি কনক্রিট ক্রাশিং স্ট্রেইন যেটা। আচ্ছা, আর টেনশন সাইডে তার যে স্টিল আছে, এই টেনশন সাইডের স্টিলের স্ট্রেইন হবে কত? এপসাইলন এস। সিমিলার ওয়েতে আমি যদি কম্প্রেশন সাইডে যে রিইনফোর্সমেন্ট থাকবে তার যে স্ট্রেইনের ভ্যালু সেটাকে আমি বলতেছি এপসাইলন এস প্রাইম। এস প্রাইম কেন বললাম? কারণ আমি কম্প্রেশন স্টিলটাকে ধরছি হচ্ছিল কি এ এস প্রাইম, সো ওটার সাথে মিলায়ে এটাকে রাখলাম হচ্ছিল কি এপসাইলন এস প্রাইম। আচ্ছা, আর বাকি নোটেশন গুলো তোমরা জানো, তারপরে একটু বলে দেওয়ার জন্য, কম্প্রেশন সাইড থেকে কম্প্রেশন স্টিলের কাভার হচ্ছিল ডি প্রাইম, আর কম্প্রেশন সাইড থেকে নিউট্রাল এক্সিসের ডিস্টেন্স যেটাকে আমরা সি বলি, আর কম্প্রেশন সাইড থেকে টেনসাইল স্টিল পর্যন্ত যে ডিস্টেন্সটা আমরা বলি হচ্ছিল ইফেক্টিভ ডেপথ ডি বিমের ক্ষেত্রে, আর টোটাল হাইটটাকে হচ্ছিল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। তো এই টোটাল নোটেশনটা তোমরা আসলে 3-1 পড়ে আসছো, সো তারপর আমি একটু রিমাইন্ড করে দিলাম এখানে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছিল যে এখান থেকে আসলে মোমেন্ট কিভাবে বের করবো। তো আমি যদি একটু স্ট্রেস ডায়াগ্রামে যাই, তাহলে স্ট্রেস ডায়াগ্রামটা একটু ভালো করে বুঝি। এই ক্রস সেকশনের এটা হচ্ছিল সেন্টার লাইন, এটা সেন্টার লাইন, এটা হচ্ছে হলো আমার টেনশন স্টিল, এটা কম্প্রেশন স্টিল। সো টেনশন স্টিলে যে ফোর্স আসবে স্বাভাবিকভাবে আসার কথা হচ্ছিল এ এস ইন্টু এফ এস। এখন এফ এসটা কত সেটা আমি এই মুহূর্তে জানি না, সেটা কি ইল্ড করবে কি ইল্ড করবে না আমার আসলে আপাতত মাথা ব্যথা নাই, আমি পরে যখন ভেতরে যাব তখন দেখবো। আচ্ছা, এখন আমি যদি ডান দিকে যাই, ডান দিকে কনক্রিট যে জায়গাটাতে থাকবে সেখানে এভারেজ স্ট্রেস আমরা জানি 0.85 এফসি প্রাইম। আপনার কত টাকা ছিল? ও এটা আসতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ম্যাডামের সাইন লাগবে, ম্যাডামের। তুই যেখানে তুলতে সে দেখবি, হ্যাঁ যে তুলবে টাকাটা তার সাইন দিয়ে তুলে ফেলবি। শিওর, তুলে নিয়ে আসতে বলেন, ছেলে পেলে দিয়ে, মানে ফেরদৌস ভাই দিতে পারবে সাইন পিছনে, হ্যাঁ, উনি সাইন দিয়ে আর তুলে নিয়ে আসবে। তো তুলে নিয়ে আসুক, আমি ছেলে পেলেরে দিয়ে ওদের সাইন রেখে দিব। এটা তো আর অ্যাডজাস্ট করতে হবে না। না, অ্যাডজাস্ট করেই দিয়েছেন। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে আমার কম্প্রেশন সাইডে কম্প্রেসিভ স্ট্রেস থাকবে কত? 0.85 এফসি প্রাইম। তাহলে এখানে আলটিমেটলি ফোর্স হিসাবে যখন আমি দিব 0.85 এফসি প্রাইম, এই যে কম্প্রেশন, এই কম্প্রেশনের উইডথটা থাকে কত? জেনারেলি এ, যেটা কানেক্টেড থাকে কার সাথে? সি এর সাথে। এ ইকুয়াল টু আমরা জানি যে বেটা 1 সি, সেই এ ইকুয়াল টু বেটা 1 সি এর এ এটা। তাহলে এখানে আমরা ফোর্স ইজিলি বের করতে পারবো যে এ ইন্টু বি হবে উইথ তার হচ্ছে এদিকে ডেপথ। তো এটা হচ্ছে কম্প্রেশনের ফোর্সটা। আর এই যে রিইনফোর্সমেন্টটা আছে কম্প্রেশন সাইডে, এইটার যে ফোর্স, এটাকে আমরা বলতে পারি কতটুকু? এ এস প্রাইম এফ এস প্রাইম। মানে এই ফোর্স গুলো আসলে এই জায়গাতে জেনারেট করবে। এখন এই যে ফোর্স গুলো জেনারেট করলো, এই ফোর্স গুলো থেকে আমরা আসলে মোমেন্ট বের করতে হবে যে এই ক্রস সেকশনের মোমেন্ট ক্যাপাসিটিটা কত। তো এই মোমেন্ট ক্যাপাসিটিটা আমরা যখন 3-1 পড়াশোনা করছি, তোমাদের হয়তোবা মনে আছে যে আমরা হয়তোবা এই পার্টিকুলার ফোর্সের এগেইনস্টে এই দুইটার মোমেন্ট নিয়েছি, মোমেন্ট নিয়ে সেটাকে ক্যালকুলেট করছি, অথবা এই পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নিছি ক্যালকুলেট করছি।
আমরা 3-2 তে যেহেতু একটু জেনারেল করতে চাচ্ছি জিনিসটাকে, এখানে অনেকগুলা কন্ডিশন আমরা ফুলফিল করব। আমরা এই টোটাল জিনিসটাকে একটু অন্যভাবে চিন্তা করি, নর্মাল আমরা যেভাবে চিন্তা করি তার থেকে অন্যভাবে, বাট আমরা জানা নিয়মের ভেতর দিয়ে যাব। আমরা চিন্তা করলাম যে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে না সেন্টার লাইন অফ দ্য সেকশন। ঠিক আছে, এটা হচ্ছে না সেন্টার লাইন অফ দ্য সেকশন, নট নিউট্রাল এক্সিস। তাহলে আমরা যদি দেখি এইটা থেকেই শুরু করি, এই যে ফোর্সটা, এই ফোর্সটা থেকে এটা ডিস্টেন্সটা কত সেটা আমি বের করতে পারবো না। আমার এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছিল h/2। আমার টোটাল হাইট অফ কলাম যদি থাকে বা ডেপথ অফ কলাম যদি h থাকে, তাহলে এতটুকু হবে হচ্ছিল h/2। আর এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা জেনারেলি কি বলি, ইফেক্টিভ ডেপথ ডি। তাহলে আলটিমেটলি এই জায়গাটার ডিস্টেন্স কত হবে? এই জায়গাটার ডিস্টেন্স হওয়ার কথা হচ্ছিল ডি মাইনাস হচ্ছিল h/2, ডি মাইনাস h/2। ঠিক একইভাবে আমি যদি আমার এই কম্প্রেশন সাইডের স্টিলটার কথা চিন্তা করি, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ডিস্টেন্স হচ্ছিল কত, h/2। আর এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স কত, কভার যেটা ডি প্রাইম, তাহলে আলটিমেটলি হবে কত, h/2 মাইনাস ডি প্রাইম। এইভাবে আমরা এই ডিস্টেন্স গুলা বের করতে পারবো। সিমিলার ওয়েতে আমি যদি এই টোটাল কম্প্রেশন ফোর্স যেটা কনক্রিটের উপরে, এইটার ডিস্ট্রিবিউশনটা চিন্তা করি, এইটার সেন্টারটা আসলে কত দূরে কাজ করবে, স্বাভাবিকভাবেই এইটা থেকে h/2 ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্স এই কম্প্রেশন সাইড থেকে, আর এইখান থেকে ডিস্টেন্সটা হচ্ছিল কত, এই ব্লকের অর্ধেক, দ্যাটস মিন a/2, a/2। তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে এই জায়গার ডিস্টেন্সটা কত হবে, তাহলে h/2 মাইনাস হচ্ছিল a/2। তাহলে এইটা হচ্ছিল আমার ডিস্টেন্স, h/2 মাইনাস a/2। তো এখন এই ডিস্টেন্স গুলো আমি কেন বের করলাম? আমি যেটা করতে চাচ্ছি, এই পুরো সেন্টারের অ্যাবাউটে, এখানে যে আমার সেন্টারটা আছে, এই সেন্টারের অ্যাবাউটে এই ফোর্সটা একটা মোমেন্ট দিবে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। এই ফোর্স গুলোও কি দিবে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। আমি পুরো মোমেন্টটাকে বের করতে চাই। তাহলে mn ইকুয়াল টু কি হবে, কম্প্রেশন ফোর্স তার মোমেন্ট, এদিকে যে কম্প্রেশন ফোর্স তার মোমেন্ট, এদিকে যে ফোর্সটা আছে তার মোমেন্ট। তাহলে আমরা যে একটু ভেঙে ভেঙে দেখি, এইখানে যে ফোর্সটা আছে, ধরো সবচেয়ে ইজি যেটা সেটা দিয়ে আসি, ASFS, এই ফোর্সটা, এবং এখানে ডিস্টেন্স আছে কত, ডি মাইনাস h/2। তাহলে ASFS ডি মাইনাস h/2। এই ASFS ফোর্সটা এটা আসলে কি টেনসাইল ফোর্স, একটা স্টিলের টেনসাইল ফোর্স। তো এটাকে আমরা TS হিসাবে রিপ্রেজেন্ট করব, TS, টেনশন অ্যাট স্টিল। একইভাবে আমি যদি কম্প্রেশন দেখি স্টিলে, AS প্রাইম FS প্রাইম, তাহলে AS প্রাইম আর FS প্রাইম এইটারও ডিস্টেন্স আমরা বের করে রাখছিলাম কত, h-2 আর হচ্ছে হলো ডি প্রাইম। সো এই ফোর্স ইন্টু হচ্ছে হলো মোমেন্ট আর্ম। তাহলে এই ফোর্সটা কি অ্যাকচুয়ালি, কম্প্রেশন অ্যাট স্টিল। তাহলে CS হচ্ছে হলো এটাকে বলতেছি কম্প্রেশন অ্যাট স্টিল। আর এই যে 0.85 এফসি প্রাইম ইন্টু এবি, এই ফোর্সটাকে আমরা আসলে বলতেছি সিসি, কম্প্রেশন অন কনক্রিট, এবং এটার ডিস্টেন্সটা আমরা বের করে রাখছিলাম। তাহলে এই টোটাল জিনিসগুলা যেহেতু সবই কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সবগুলোর ভেতরে সিম্বল কি হবে, প্লাস প্লাস করে হওয়ার কথা। ঠিক আছে, তো আলটিমেটলি আমি যে কোনো জায়গার মোমেন্ট আসলে বের করতে পারবো। তো তোমাদের যেই হ্যান্ড আউট দেওয়া আছে, হ্যান্ড আউটে দেখো তো এইটা আর এটা প্লাস আছে কিনা, যে কোনো একটা জায়গায় হয়তো বা মাইনাস আছে, যে কোনো একটা জায়গায় হয়তো বা এই পেজে বা তারপরের পেজে, এই পেজে মনে হয় প্লাসই আছে, পরের পেজে হয়তো বা, তাহলে কি প্লাস আছে দুই জায়গাটা, দেখো। তুমি কি আছো?
স্যার মাইনাস আছে, প্লাস করে নিচ্ছি। মাইনাস থাকলে প্লাস করে দেবো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা কি মোটামুটি বোঝা গেছে? আমরা আগে যেভাবে মোমেন্ট বের করতাম একটা ক্রস সেকশনের, সেইভাবে করলাম, কিন্তু আগে আমরা এই যে কোনো একটা ফোর্সের অ্যাবাউটে মোমেন্টটা নিতাম, যার কারণে দুইটা কম্পোনেন্ট আসতো। এখন আমরা সেন্টারের অ্যাবাউটে নিচ্ছি, যার কারণে আমাদের তিনটা কম্পোনেন্ট আসবে এখানে। সো এই জিনিসটা একটু কেয়ারফুলি দেখবেন। আচ্ছা, এখন আমরা আরেকটু ডিটেলসে যদি আসি, তো যখন ব্যালেন্স ফেলিওর হবে, তাহলে ব্যালেন্স ফেলিওরের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে এইখানে অ্যাপসাইলন সি হবে কত 0.003, আর এখানে অ্যাপসাইলন এস হবে 0.002 এর মতো। তো সেই ক্ষেত্রে একটু দেখো, আগের ইকুয়েশনটাই বহাল থাকবে, কিন্তু কিছু জায়গায় চেঞ্জ আসবে। একটু খুব কেয়ারফুলি দেখো, তাহলে বুঝতে পারবা। এখন আমি বলতেছি একদিকে কম্প্রেশন কাজ করতেছে, একদিকে কি কাজ করতেছে, টেনশন কাজ করতেছে। তাহলে দেখো, ভ্যালু আগের গুলাই 0.85 এফসি প্রাইম এ বি প্লাস এএস প্রাইম এফ এস প্রাইম মাইনাস হচ্ছিল এএস এফ এস। দেখো এই ইকুয়েশনটা চেঞ্জ হয়েছে, তাই না? ব্যালেন্স কন্ডিশনে আমার হচ্ছিল এটা মাইনাস হয়ে গেছে। কেন? আগে আমরা যেটা বের করছিলাম সেটা কি, এক্সিয়াল কম্প্রেশন ফেলিওর, পুরো সেকশনটা কিসে থাকবে, কম্প্রেশনে থাকবে। আর যখন ব্যালেন্স ফেলিওর হবে তখন একদিকে টেনশন থাকবে, একদিকে কম্প্রেশন থাকবে। সো যেটা টেনসাইল স্টিল, দ্যাটস মিন আমার এফ এস, এটা কিন্তু মাইনাস হচ্ছে। সো কম্প্রেশন প্লাস কম্প্রেশন মাইনাস হচ্ছিল টেনসাইল ফোর্স। একইভাবে আমি যদি এখন মোমেন্টের কথা চিন্তা করি, মোমেন্টে কি সবই অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে না? মোমেন্ট সবসময় আসলে কি হবে, এই টেনশন ফোর্স টেনশনই থাকবে, এই দুইটা কম্প্রেশন ফোর্স কিসে থাকবে, কম্প্রেশনই থাকবে। সো এইখানে কিন্তু ইকুয়েশনে কোনো চেঞ্জ আসে নাই, এইখানের ইকুয়েশনে কোনো ধরনের চেঞ্জ আসবে না। আগের ইকুয়েশন আর এই ইকুয়েশন অলমোস্ট সেম, ঠিক আছে। এখন এখানে তোমার কিছু প্রশ্ন আসবে যে এ ইকুয়াল টু কি, বেটা ওয়ান সি, এগুলো তোমরা আগেই জানো, মুখস্থ করার কিছু নাই। বা সি ইকুয়াল টু কি, সি হচ্ছে আমরা জানি এই যে ডিস্টেন্সটা সি, এই ডিস্টেন্সটাকে আমরা হচ্ছে হলো জেনারেলি কিভাবে বের করি, আমরা এখান থেকে স্ট্রেইন কম্পেটিবিলিটি নেই, যার সেলন ইউ ডিভাইডেড হচ্ছিল সি, আর হচ্ছিল অ্যাপসাইলন এস ডিভাইডেড হচ্ছিল কত হবে এই অংশটুকু, ডি মাইনাস সি। সো এগুলো আমরা আগে পড়ে আসছি 3-1-এ। সো ডি মাইনাস সি, এখন যদি সিমিলার ট্রায়াঙ্গেল ধরি, সিমিলার ট্রায়াঙ্গেল ধরে এই ইকুয়েশনটা আসবে। এবং যেহেতু আমি বলতেছি এটা কি ব্যালেন্স কন্ডিশনে আছে, তাহলে অ্যাপসাইলন এসটা জেনারেলি হওয়ার কথা হচ্ছে অ্যাপসাইলন ওয়াই। সো সেটা এখানে লেখা আছে, দেখো যে সি ইকুয়াল টু আসলে কত, ডি ইন্টু অ্যাপসাইলন ইউ ডিভাইডেড হচ্ছিল ইউ প্লাস ওয়াই। এটাকে সাইড চেঞ্জ করতে হয়েছে স্বাভাবিকভাবেই। তো এই যে সি ভ্যালুটাকে, এটাকে স্পেসিফিক একটা নাম দিলাম, যেটা ছিল ব্যালেন্স কন্ডিশনের সি। সো ভ্যালুটা হচ্ছিল সিবি। আমরা এগুলা জিনিস আসলে খুব একটা মুখস্থ করার প্রয়োজন নাই, আমরা আগে থেকে জানি। সো এগুলো আশা করি করতে পারবো। বেটা 1.87 সরি 85 যদি 4000 গ্রেডেড স্টিল হয়, নাহলে তো চেঞ্জ হয়, তোমরা জানো। অ্যাপসাইলন ইউ এর ভ্যালু 0.003 হয়, ইন জেনারেল এটা কনস্ট্যান্ট ভ্যালু। আমরা ব্যালেন্স কন্ডিশনটা ইচ্ছা করলে আসলে এই ফর্মুলেশন গুলো দিয়ে বের করতে পারবো যে ক্রস সেকশনের ব্যালেন্স ফেলিওরে তার লোড ক্যাপাসিটি কত, মোমেন্ট ক্যাপাসিটি কত, ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে ব্যালেন্স ফেলিওরের পরে আমাদের যে কন্ডিশন গুলা অ্যারাইজ করছিল, যে একটা কম্প্রেশন ফেলিওর আর একটা হচ্ছিল টেনশন ফেলিওর। সো কম্প্রেশন ফেলিওর, টেনশন ফেলিওর, আমার ধারণা বা আমার বিশ্বাস হচ্ছিল তোমাদেরকে আর বোঝানোর কিছু নাই। আমরা 3-1-এ যথেষ্ট কথাবার্তা বলছি এই কম্প্রেশন ফেলিওর বা টেনশন ফেলিওর নিয়ে, যে ব্যালেন্স কন্ডিশনের চেয়ে যদি আমি কম রিইনফোর্সমেন্ট দিই, দেখা যাবে যে আমার টেনশন ফেলিওরটা হয়। আর যদি ব্যালেন্স কন্ডিশন থেকে বেশি রিইনফোর্সমেন্ট দিই, সেক্ষেত্রে হলো কম্প্রেশন ফেলিওর হয়। এটা হলো জেনারেল সেন্সে তোমাদের সাথে আগে কথা বলা ছিল। আর এই সেমিস্টারে এসে যেটা জানলাম, যে এই ব্যালেন্স কন্ডিশনের যে পয়েন্টটা, এইটার নিচের পয়েন্ট গুলো হয় হচ্ছিল জেনারেলি টেনশন ফেলিওর, উপরগুলো হচ্ছিল কম্প্রেশন ফেলিওর।
আমাদের টেনশন ফেলিওর, কম্প্রেশন ফেলিওর আইডিয়াটা কিছুটা কাজে লাগবে। আমি ওগুলো পরে হয়তো যখন ম্যাথ করাবো তখন ডিসকাস করবো ক্লিয়ার ভাবে। আচ্ছা, এরপরে টেনশন এবং কম্প্রেশন যে ফেলিওর গুলো আছে সেগুলোকে আমরা তো বের করতে হবে। আমরা তো 5টা কি বলে এটাকে পয়েন্ট বের করতে চাইছিলাম, এর ভেতরে আমাদের 3টা পয়েন্ট আসছে। একটা হচ্ছিল এক্সিয়াল কম্প্রেশন ফেলিওর, আর একটা হচ্ছিল পিওর ফ্লেক্সারাল ফেলিওর, আর একটা হচ্ছিল কি ব্যালেন্স ফেলিওর। তো 3টা আসছে আর 2টা পয়েন্ট লাগবে। সেটা কি কি? কম্প্রেশন ফেলিওর আর হচ্ছিল টেনশন ফেলিওর। সো এইগুলোর জন্য তোমাদের আলাদা করে খুব একটা সূত্র মুখস্থ করার আসলে কিছু নাই। এই যে ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশন গুলা দিয়ে তুমি আসলে টেনশন কম্প্রেশন সাইডের ক্যাপাসিটি বের করতে পারবে। কিন্তু তোমার প্রবলেম কিছু আসবে, সেটা হচ্ছিল যেমন স্টিল কি ইল্ড করছে কিনা এটা তুমি কিভাবে জানবা, বা কম্প্রেশন স্টিল ইল্ড করছে কিনা। তো এগুলার জন্য আমাদের স্পেসিফিক কোনো সূত্র মুখস্থ করার দরকার নাই, আমরা এগুলো চেক করে করে আগাবো। এটা যখন ম্যাথ করি তখন দেখবা যে এই জিনিসগুলো তোমাদের আরো ডিটেলস বুঝতে পারবা, যে টেনশন স্টিল কি ইল্ড করতেছে কি করতেছে না এগুলো। তো তার ভেতরে আমাদের চেক করার ওয়েটা কি হবে? চেক করার ওয়ে আসলে তেমন কিছুই না, আমাদের স্ট্রেইন কম্পিটিবিলিটি, এই একটা জিনিস দিয়ে আমরা সবকিছু করে ফেলতে পারি। তো টেনশন স্টিলের জন্য আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে কি নিয়ে আসতে পারি? স্ট্রেইন কম্পিটিবিলিটি নিতে পারি। ঠিক আছে, তার মানে কি এই কি বলে রেক্টেঙ্গেলটা এবং এই রেক্টেঙ্গেলটা হচ্ছিল কি সিমিলার, তাহলে অ্যাপসাইলন ইউ ডিভাইডেড হবে সি, আর অ্যাপসাইলন এস ডিভাইডেড হবে হচ্ছিল কি ডি মাইনাস সি। সো এখান থেকে একটা ইকুয়েশন আসবে। আর যদি এই বড় ট্রায়াঙ্গেলটা আর এই ছোট ট্রায়াঙ্গেল যেটা আছে, এই দুইটাকে যদি পাশাপাশি রেখে সিমিলার ট্রায়াঙ্গেল করি, তাহলে অ্যাপসাইলন ইউ ডিভাইডেড হবে হচ্ছিল সি, আর অ্যাপসাইলন এস প্রাইম যেটা, এইটা ডিভাইডেড হওয়ার কথা হচ্ছিল সি মাইনাস ডি প্রাইম। তো এটাকে যদি কি বলবো যে সাইড চেঞ্জ করি, এরকম একটা ফর্মে আসবে। তো এই দুইটা জিনিস আমার আসলে বের করার দরকার কি? বের করার দরকারটা খুব সিম্পল। আমি যখন আমার ইকুয়েশন গুলা বের করতে যাব, আমার এফ এস প্রাইম লাগবে, এফ এস লাগবে, তাছাড়া আমি আসলে বের করতে পারবো না। আমার মেইন উদ্দেশ্য আসলে অ্যাপসাইলন এস বা অ্যাপসাইলন এস প্রাইম যখন বের করা হয়ে যাবে, আমি ইনিশিয়ালি যেটা করব, এটা বের করে সাথে সাথে এফ এস বের করব স্ট্রেস ইনটু স্ট্রেইন দিয়ে। তাহলে এই পুরো জিনিসটা কি অ্যাপসাইলন এস আর সাথে হচ্ছিল মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে আমি স্ট্রেস বের করতে পারবো। একইভাবে আমার অ্যাপসাইলন এস প্রাইম জানি, আমি এই পুরো জিনিসটাকে হচ্ছিল এইটা, আর তার সাথে মডুলাস অফ ইলাস্টিসিটি মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমি আসলে এফ এস প্রাইমও পাবো। তবে যাই হোক, আমার এটা ক্যালকুলেট করতে হবে, কিন্তু যতভাবে আমি ক্যালকুলেট করি না কেন এটা কখনোই এফ ওয়াই থেকে বড় হতে পারবে না, কারণ আমরা জানি স্টিলের স্ট্রেংথ আমরা হচ্ছিল ইল্ডিং এর চেয়ে বড় নিতে পারি না। তাহলে এই জিনিসগুলো মেনটেন করে আমি যদি ক্যালকুলেট করি, আমি আসলে যে কোনো একটা কলাম যদি থাকে, কলামের কি বলবো ইন্টারাকশন ডায়াগ্রাম বের করতে পারি। দেখো মোটামুটি বোঝা গেছে থিওরিটিক্যালি কি বলতে চাচ্ছি। ওকে, তো আমরা এখন পর্যন্ত যতটুকু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে আসলাম, আমাদের আসলে আজকে ম্যাথটা করার কথা। এই ম্যাথটাকে আমি আজকে অনলাইনে এটা করাবো না, এটা আমি হাতে করাবো। সো এটা নেক্সট ক্লাসে করাবো। তো এই অঙ্কটা একদিনে সিঙ্গেল একটা পিরিয়ডে আমি শেষ করে ফেলতে পারবো আই হোপ। আমি আরেকটু থিওরিটিক্যাল যে ধারণাটা দেওয়ার, সেটাকে আরেকটু পাকাপোক্ত করি। সেটা হচ্ছিল যে আমি যতটুকু কথা এখন পর্যন্ত বললাম, যে তোমার একটা ক্রস সেকশন যদি থাকে, ক্রস সেকশনটা তুমি ক্যাপাসিটি বের করে করে তুমি এই ডায়াগ্রামটা ড্র করতে পারবা। সো আমি জাস্ট এক্সাম্পলটাকে যদি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি, এখানে নির্দিষ্ট একটা কলাম দেওয়া আছে। এই কলামের ক্ষেত্রে আমি প্রথমে হচ্ছে হলো ব্যালেন্স কন্ডিশনের লোড বের করছি, যে ব্যালেন্স কন্ডিশনের লোড কত, তার ব্যালেন্স কন্ডিশনের মোমেন্ট কত। তারপরে যেমন এখানে যেটা পড়ছি যে কি বলে এটা, টেনশন ফেলিওর জোনে আমার মোমেন্টের ভ্যালু কত, লোডের ভ্যালু কত। একইভাবে আমি যদি কম্প্রেশন জোনে, তারপরে পিওর কম্প্রেশন,
পিওর ফ্লেক্সাবল করি, এরকম একটা গ্রাফ আমি আসলে পাই। তাহলে এই গ্রাফটায় যে জিনিসটা খুব দেখার বিষয় সেটা হচ্ছে আমি কিন্তু পি এন নিচ্ছি বা এম এন নিচ্ছি, নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি বা নমিনাল ফোর্স ক্যাপাসিটি নিচ্ছি। তো আমাদের ডিজাইন যখন আমরা করতে যাই আমরা তো আসলে নমিনাল নিয়ে কাজ করি না, আমরা এটার সাথে কি একটা পাই অ্যাড করে দিই, তাই না? তো এই জিনিসটা এখানে আসলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামটা জেনারেলি হচ্ছিল নমিনাল স্ট্রেংথের থাকে। এখানে পি নট, এখানে এম নট বা এম এন, যাই হোক সেটা। কিন্তু আমরা যখন এসিআই এর গাইডলাইনে মানে আমাদের হচ্ছে হলো অ্যাডপ্ট করতে হয়, সো কোনো কিছুর ক্যাপাসিটি 100 থাকলেও আসলে আমি 100 ধরতে পারি না, এটাকে আমার কিছুটা কমায় নিয়ে আসতে হয়। তাহলে এই কমানোর জন্য একটা ফ্যাক্টর ছিল হচ্ছিল 5, যেটার ভ্যালু ইন জেনারেল হচ্ছিল 0.65। তাহলে আমি পুরো জিনিসটাকে যদি এদিকে শিফট করায় দিই মাল্টিপ্লাই করে করে, যে 0.65, তাহলে এরকম একটা জিনিস আমি পাবো। মাথায় রাখো যে 0.65 দিয়ে যদি পুরো জিনিসটাকে মাল্টিপ্লাই করে দিই এরকম একটা ডায়াগ্রাম পাবো। কিন্তু প্রবলেম হচ্ছিল যে এসিআই কোড আমাদেরকে আরো একটা জিনিস বলে যে এইটার সাথে একটা অ্যাক্সিডেন্টাল এক্সেন্ট্রিসিটি রেশিও দিতে হবে। তো এই অ্যাক্সিডেন্টাল এক্সেন্ট্রিসিটি রেশিওটাকে যদি তুমি দাও তাহলে মোটামুটি এটা আরো নিচে নেমে আসে এবং এটাকে হরাইজন্টালি তারা চিন্তা করে যে যে পয়েন্টে ছেদ করছে এই পয়েন্টটা হচ্ছিল এটা, মানে হরাইজন্টাল একটা ভ্যালু তারা বলে দেয় যেটা একটা আপার লিমিট আছে। আবার এখানে দেখো যে আমি 0.65 ধরছি হচ্ছিল ফায়ার ভ্যালু, কিন্তু আমরা জানি যে যখন টেনশন সাইডে ফেল করে, এই ছবিটা তোমরা আগেও দেখে আসছো, তো যখন হচ্ছে হলো টেনশন সাইড ফেলিওর আমরা পাই তখন কিন্তু ফায়ার ভ্যালু আমরা কত ধরি, জেনারেলি 0.9 ধরি। এসিআই কোড বলে যে কলামের জন্য 0.65 ঠিক আছে, কিন্তু যখন তুমি বিম হিসাবে বলবা ভ্যালুটাকে আসলে 0.9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো 0.65 এর থেকে মাল্টিপ্লাই করলে স্বাভাবিকভাবে এটা আরো বাড়বে। সো আলটিমেটলি আমাকে যখন ডিজাইন করতে বলে তো দেখা যায় যে এই যে লাইনটা আছে, ডার্ক একটা লাইন, এই পুরোটা হচ্ছে হলো আমার জন্য ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম। সো যে কোনো একটা কলামের সেফ জোন আসলে এইটা। তো সেফ জোন কোন রেঞ্জে মানে কোন কারণে বলতেছি, ধরো এখানের ভ্যালু হচ্ছে হলো 60, জাস্ট ফর এক্সাম্পল বললাম যে 60 কিলো নিউটন বা কি। আর এখানে তুমি ধরো কথার কথা যে একটা ভ্যালু আছে আহ ধরো 100, মানে তার মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছিল 100 এদিকে, এখানে আরো ভ্যালু আছে এখানে 60। এখন যদি আমি তোমাকে বলি যে আমি একটা কলাম আছে, এই কলামের উপরে আমি এমন ভাবে লোড অ্যাপ্লাই করছি যাতে করে ধরো এটার মধ্যে ইকসেন্ট্রিসিটি ধরো দিছি হচ্ছে হলো কত বলবো 4 দিছি, 4 ইঞ্চি দিছি ফর এক্সাম্পল। তাহলে আমি আসলে এখানে লোড দিচ্ছি ধরো কথার কথা কত 50, লোড দিচ্ছি 50, তাহলে মোমেন্ট হবে কত 50 ইন্টু 4 হচ্ছে হলো 200। তাহলে আমি এখন দেখবো যে এই কলামটা আসলে এই গ্রাফের ভেতরে আছে কিনা। তো আমি যেহেতু এক্স এক্সিসে দেখতেছি আর ওয়াই এক্সিসে দেখতেছি, আগে দেখি যে ওয়াই এক্সিসে হচ্ছে হলো 50, তার মানে এই লাইনের বরাবর থাকবে। আর এক্স কি বলে এটাকে, এক্স এক্সিসে যদি আমি মোমেন্টের ভ্যালু দেখি, মোমেন্টের ভ্যালু আমি দেখতে পাচ্ছি হচ্ছে 200, জাস্ট এক্সাম্পল হিসেবে দেখলাম। তাহলে আমার এক্সিয়াল লোড ক্যাপাসিটি হয়তো বা ক্যাপাসিটি লাইনের ভেতরে আছে কিন্তু মোমেন্টের ভ্যালু আসলে অনেক ভ্যালু বেশি, তার মানে আমি এখানে আসলে যে লোডটা দিচ্ছি এই কলামের জন্য এটা সেফ না। বাট আমি যদি এখানে কথার কথা যে 1 ইঞ্চি কি বলে ইকসেন্ট্রিসিটি দিব, তাহলে 50 ইন্টু 1 হচ্ছে হলো মোমেন্টের ভ্যালু, তাহলে সেই ক্ষেত্রে এইদিকে 50 এইদিকে 50, তার মানে এইটা হচ্ছে হলো কি তার লোড পয়েন্ট। তখন আমি বলতে পারি যে এটা আসলে সেফ। সো আমি এইখানে গেলে সেফ বলতে পারবো না। বুঝা গেছে? সো একটু কথাবার্তা বলতে হবে যে জি স্যার। আচ্ছা, তার মানে আমার কলাম ডিজাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করতে আমার হবে। আচ্ছা, এখন প্রবলেমটা কি, এই যে আমরা একটা ডায়াগ্রাম বের করলাম, বা আমি যদি আবার এক্সাম্পলটা যাই, এই যে একটা ডায়াগ্রাম বের করলাম, এটা কি পার্টিকুলার এই কলামের জন্য না?
পার্টিকুলারলি কিন্তু এই কলামের জন্য। তাহলে এই কলামের জন্য কোনো একটা জিনিস যদি আমি তৈরি করি, আমি ধরো এই সাইজের একটা কলাম, এটা ধরো কত 20x12, আমি যদি তোমাকে বলি যে 20x14, ধরো ওই একই রিইনফোর্সমেন্ট দেওয়া আছে, তো এইটা আর এটার কি একই হবে মোমেন্ট, কি বলে এটা, ইন্টারাকশন ডায়াগ্রাম। ক্রস সেকশন যেহেতু ভিন্ন, স্বাভাবিকভাবেই তোমার এই ভ্যালু একটু হলেও কম বেশি হবে। তাহলে এইটা অ্যাকচুয়ালি সেকশন স্পেসিফিক একটা ডায়াগ্রাম। এটাকে আসলে ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করাটা খুব টাফ। এটাকে এই জন্য এসিআই কোড আসলে কিছুটা চেঞ্জ করে নেয়। তো আমরা যেটা আসলে এতক্ষণ বের করলাম, এটার ব্যাপারটা কি, যেটা আসলে ক্রস সেকশন এবং রিইনফোর্সমেন্টের উপর ডিপেন্ড করে। তার মানে স্পেসিফিক ক্রস সেকশন এবং রিইনফোর্সমেন্টের উপরে এই ডায়াগ্রামটা ডিপেন্ড করে, যেহেতু এটা একটা ইউনিট আছে, ধরো কিলো নিউটন বা কি কিছু একটা থাকবে, আবার এইদিকেও মোমেন্টের ভ্যালুটার কি একটা ইউনিট থাকবে। সো এটার থেকে বেটার একটা অ্যাপ্রোচ আছে। বেটার অ্যাপ্রোচটা হচ্ছে হলো যে এই জায়গাগুলোকে আমরা যদি একটু নর্মালাইজ করে নিতে পারি। কিভাবে নর্মালাইজ করব? ধরো আমি পি যেটা আছে এটাকে নর্মালাইজ করলাম হচ্ছিল এইটা দিয়ে, গ্রস এরিয়া ইন্টু হচ্ছিল এফসি, কনক্রিটের স্ট্রেংথ, এফসি প্রাইম আসলে এটা। তাহলে এফসি প্রাইম এজি এটা দিয়ে যদি ডিভাইড করে দেই, দেখো তো এটার ইউনিট আর এটার ইউনিট কি সেম না? এফসি প্রাইম এসি, এটা এফসি প্রাইম হবে, ঠিক করে নিও। তো এফসি প্রাইম এসি কি আসলে একটা ফোর্সের ইউনিট, তাই না? আবার এটাও ফোর্সের ইউনিট, তার মানে এটা কিন্তু ইউনিট লেস হয়ে যাচ্ছে, এটা একটা রেশিও হিসেবে আসতেছে। এটাকে আমরা নর্মালাইজ করে নিচ্ছি, এবং ধরো যখন মোমেন্টের ভ্যালুটা আসবে এটাকেও এফসি প্রাইম হবে। সো এই যে দেখো, এজি এফসি প্রাইম ইন্টু এইচ, এটা কি হবে? লোড ইন্টু হচ্ছে হলো একটা লেন্থের ইউনিট, তার মানে মোমেন্টের ইউনিট। সো আলটিমেটলি মোমেন্ট ডিভাইডেড মোমেন্ট। যখন এরকম তুমি নর্মালাইজ করে ফেলবা, এটা আসলে ইউনিট লেস হয়ে যাবে। আচ্ছা, আর একটা ভ্যারিয়েশন থাকে, সেটা হচ্ছে রিইনফোর্সমেন্টের ভ্যারিয়েশন। এখন রিইনফোর্সমেন্টের জন্য একই গ্রাফে দেখো তারা 0.01, 0.02, 0.03 এরকম বিভিন্ন ভ্যালু দিচ্ছে। এগুলো হচ্ছিল রো এর ভ্যালু, রো জি যেটা আমরা পড়ছিলাম। তো রো জি এর ক্ষেত্রে আমরা, যদি তোমাদের মনে থাকে, আপার লিমিট এবং লোয়ার লিমিট কত থাকে জেনারেলি? লোয়ার লিমিট কত থাকে? 1%, তাই না? তাহলে ভ্যালুটা দেখো কত আছে, 0.01। যদি পার্সেন্টে নাও 1%, আর ম্যাক্সিমাম ভ্যালু কত আছে? 0.08। তার মানে 1% থেকে 8% যে কোনো রডের জন্য তোমাকে এই গ্রাফটা জেনারেট করে দিচ্ছে। তাহলে এই গ্রাফটা জেনারেট করলে এটা একটা নর্মালাইজড গ্রাফ বা জেনারেলাইজড গ্রাফ হয়ে গেল। এইখানে তুমি যে কোনো কলামের জন্য এই গ্রাফটাকে ব্যবহার করতে পারবো, প্রোভাইডেড তোমার এফ সি প্রাইম এবং এফ ওয়াই, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। তার মানে নির্দিষ্ট একটা ম্যাটেরিয়াল সেটের জন্য তোমার এই গ্রাফটা দেওয়া আছে। সো তোমাকে যদি 3 KSI আর হচ্ছে 60 KSI আমি বলে দিই, তখন কিন্তু আবার এই গ্রাফ ইউজ করা যাবে না। সো এটা হচ্ছে সেকশন স্পেসিফিক বা জিওমেট্রি স্পেসিফিক না, কিন্তু ম্যাটেরিয়াল স্পেসিফিক। এই ম্যাটেরিয়াল স্ট্রেংথের জন্যই তুমি এই গ্রাফটা রেডি করা আছে। সেকশন যাই হোক, সেকশন নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু ম্যাটেরিয়াল এটারটা এটাই হইতে হবে। তো তোমাদের নিলসনের বইয়ের পিছনে বা নাদিম হোসাইনের বইয়ের পিছনে এরকম কিছু হচ্ছিল গ্রাফ দেয়া আছে। তো এই গ্রাফগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে যখন আমরা ডিজাইন করব। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? জি স্যার। ওকে। এখন আমার এটার পরে আসলে একটা ম্যাথ করানোর কথা, বাট এই ম্যাথটা আমি তোমাদেরকে আজকে করাবো না, কারণ এটা হুট করে করালে বুঝবা না। আমি যতটুকু সম্ভব হচ্ছিল তোমাদের আজকে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমি হচ্ছিল ফার্স্টে আগের অঙ্কটা করাবো, তারপরে অ্যাজ ইউজুয়াল আবার ই করবো। আজকে ক্লাস মেবি এতটুকুই রাখতে হবে, কারণ ম্যাথ হয়তো বা করাতে পারবো না অনলাইনে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে বাকি কথাবার্তা হবে এই বিষয়ে। আচ্ছা, আমি রোল কল করবো এখন।
সেকশন ভালো করে রোল 1 কেউ যদি ঘুমায় থাকো আমার কিছু করার নাই রোল 2 4 5 একজন একটু চ্যাট বক্সটা ওপেন করে রাখো কেউ যদি ভয়েসের সমস্যার জন্য অ্যাটেন্ডেন্স না দিতে পারে আমাকে একটু কাইন্ডলি বললো রোল 5 95 present, sir.